সুপ্রিয় দর্শক, লাইফ অ্যান্ড স্টাইল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট উদ্যোক্তা হোসনে আরা নুরী নওরিন, সিইও অ্যান্ড ফাউন্ডার্স নওরিন মিরর, জামদানি এক্সপ্রেস, জামদানি ডেভেলপমেন্ট সেন্টার এবং সাবেক কো চেয়ারম্যান ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাব। হোসনে-আরা নুরী নওরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফ অ্যান্ড স্টাইল অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, খুবই চমৎকার আপনাদের অনুষ্ঠান, আসতে পেরে ভালো লাগছে। জি, ধন্যবাদ। তো আমরা প্রথমে একটু আপনার কাছে যে আপনি যে প্রতিষ্ঠান নির্মাণ করেছেন বা প্রতিষ্ঠা করেছেন নওরিন মিরর্স, এটি সম্পর্কে একটু জানতে চাই। এটি আসলে এটার কার্যক্রম কি এবং কিভাবে এটি প্রতিষ্ঠা করেছেন? থ্যাংক ইউ ভাই। আমি আসলে করোনাকালীন যখন সময় হলো, আমি 2019 সাল থেকে শুরু করি মূলত বিজনেসটা ই কমার্সের রিলেটেড। তখন তো সবাই জানেন ঘরে বসেছিল, তখনই মূলত আমাদের বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হয়। বেসিক্যালি শুরুটা তখন থেকেই হয়। তো সেই সময় আমি চিন্তা করলাম, আমি যেহেতু যশোরের মেয়ে, তো নকশি কাঁথা দিয়ে বেসিক্যালি শুরু করেছিলাম, সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে। তারপর নওরিন মিররটা চালু করি, আমার বোন আমার সাথে ছিলেন, দুজন মিলে একসাথে করি। করার পরে করোনাকালীন সময়ের পরে আমি আবার ইক্যাবের সাথে যুক্ত হই। তখন আবার আমি ইক্যাবের কর্পোরেট অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির ওখানে ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নিয়োগ করা হয়। তো মানব সেবা প্রজেক্টের সাথে আমি কাজ করেছিলাম সেই সময়টায় ঘরে বসে। তখন তো সবাই আসলে ঘরে বসাই ছিল। তো তারপর থেকে তখন নওরিন মিররের যাত্রাটা আর কি শুরু হলো। তারপর আমি জামদানি এক্সপ্রেস চালু করি। জামদানিটা মূলত জামদানি এক্সপ্রেস থেকে শুধুমাত্র জামদানি পণ্যগুলোই যাচ্ছে, জামদানি শাড়ি, এবং আমার প্রায় 10 জনের উপরে তাঁতি আছে, আমি হোলসেলে দিচ্ছি। পাশাপাশি আমাদের শোরুম আছে, শোরুম থেকে যাচ্ছে এবং অনলাইন থেকে তো রেগুলার যাচ্ছে। তো জামদানি নিয়ে কাজ করতে করতে আমি বেশ উল্লেখযোগ্য কিছু জামদানি পণ্য তৈরি করেছি বাংলাদেশে। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের সর্বপ্রথম যেটা হচ্ছে আপনার সাদা এবং কালোর উপরে 21শে ফেব্রুয়ারিকে টার্গেট করে বাংলা বর্ণমালাদের জামদানি শাড়ি, ওটা প্রথম ডিজাইনটা আমি করেছিলাম। এবং বাংলাদেশে ওই শাড়িটা এর আগে কখনো কেউ করেনি। তো 21শে ফেব্রুয়ারি যেহেতু আমাদের জামদানি একটা দেশীয় পণ্য, তো দেশীয় পণ্যকে টার্গেট করেই বেসিক্যালি আমি চিন্তা করেছি যে না, দেশীয় পণ্যকে কিভাবে এটা আমি জামদানির উপরে দিতে পারি। যদিও আমাদের তাঁতিদের কাছে যখন বলতে হয়েছে, একটু কষ্ট হয়েছে তাদের করতে, কিন্তু খুব সুন্দরভাবে তারা সুন্দরভাবে মেক করেছিল। আর তারপরে জামদানি নিয়ে কাজ করতে করতে শুরু হলো যে জামদানির উপরে কোনো গবেষণা হচ্ছে না। তো চিন্তা করলাম কিভাবে এটা গবেষণা কেন্দ্রের একটা চালু করলাম, সেটা হচ্ছে জামদানি ডেভেলপমেন্ট সেন্টার। ওখান থেকে মূলত আমরা তাঁতিদেরকে কিভাবে স্কিল ডেভেলপ করা যায়, তারা কিভাবে কাজগুলো করতেছে, তারা কিভাবে কালারগুলো তৈরি করতেছে, এবং এটা কিভাবে বাইরে নিতে পারি। যেহেতু আমি ইক্যাবের সাথে জড়িত, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাথে, সেহেতু আমার টার্গেট আছে এটা ক্রস বর্ডারের মাধ্যমে এটা কিভাবে দেশের বাইরে পাঠানো যায়। তো এইটার উপলক্ষে আমি আসলে জামদানি ডেভেলপমেন্ট সেন্টারটা খোলা, এবং সেখানে অলরেডি গবেষণা চলছে। আমাদের অনেকে এখানে গবেষণাগুলো করছেন, এবং সামনে এটার তাঁতিদের উপরে বিভিন্ন স্কিলের উপরে বিভিন্ন ট্রেনিং সেশনগুলো আমরা করাবো। তো পরপর আর কি হবে সবকিছু। তো আমাদের যে জামদানি শিল্প, এটি তো আসলে একটা ঐতিহ্যবাহী, এবং আমরা শুনেছি যে এটির প্যাটেন্ট রাইট নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছে। তো আমাদের যে সার্বিক অবস্থা বা জামদানির যে সম্ভাবনা, সেটি আসলে কতটুকু আছে, বা সেটি আগামীতে প্রতিষ্ঠা করার জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? আসলে আমরা তো আমাদের দেশীয় পণ্যের উপরে তেমন গুরুত্ব দিতাম না, যেমন আমরা খুব বাইরের জিনিসের পরে খুব নির্ভর করতাম। যে আমরা আমাদের দেশে যে এত বড় একটা ঐতিহ্য, আমরা আমাদের মধ্যে যে তাঁতিরা যে আমাদের নিজেদের হাতে যে শাড়িগুলো সেলাই করছে, আপনারা যদি যান কখনো দেখতে পারবেন যে তারা কত কষ্ট করে একটা শাড়ি কিন্তু তারা তৈরি করে। তো এই শাড়িটা কিন্তু আমি যখন বাইরে যাই, তখন কিন্তু প্রচুর সুনাম, বাইরে থেকে কিন্তু আমরা বিদেশে যখন নিচ্ছি, তখন কিন্তু তারা কিন্তু জামদানির অনেক প্রশংসা করছে, যে একদম হাতে তৈরি করা একটা শাড়ি। এটা তো নর্মালি আপনি একটা মেশিনে দিয়ে একটা শাড়ি তৈরি করলে তো খুব ইজি ওয়েতে করা যায়। তো দেশীয় ঐতিহ্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। তো আমরা এটাতে অনেকেই অনেক ধরনের করতে থাকে যে না, এই শিল্পটাকে নষ্ট করার অনেকে চেষ্টা করেছে। কিন্তু আমার কাছে এখন যেটা মনে হয়েছে, এখন যে পরিবেশ পরিস্থিতিতে এখন অনেকটা ডেভেলপ করেছে। আপনি দেখবেন যে এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু জামদানি পরছে। আর শুধু যে জামদানি শাড়ির মধ্যেই কিন্তু আমরা আসলে সীমাবদ্ধ না, আমরা জামদানি পাঞ্জাবি তৈরি করছি, তারপরে জামদানি দিয়ে বিভিন্ন রকম ব্যাগ, জুতা সবকিছুই আমরা তৈরি করছি, এবং প্রচুর ডিমান্ড আমাদের জামদানি। এখন গবেষণা কেন্দ্রটা আসলে খুলেছি ওই কারণেই যে এটার আমরা আর কিছু মার্কেট প্লেস আমরা তৈরি করছি, সেখান থেকে আমরা কিভাবে আসলে এই জামদানি শিল্পটাকে, জামদানি তো প্রচুর কমে আসলে করা যায় না, এটার দামটা একটু বেশি পড়ে দেখে অনেকেই কিন্তু কিনতে চায় না। তো একটু কমের মধ্যে আবার তাঁতিদেরও যেন লাভ থাকে এবং তারাও যেন লস না হয়, সবকিছু মিলায়ে যেন এই শিল্পটা টিকে থাকে। তো সেটার জন্য আমরা মূলত কাজ করছি কিভাবে এটা বাইরে পাঠানো যায়। তো
তো আশা করছি সামনে আরো ভালো কিছু হবে এটাই আর কি। তো ই ক্যাবে আপনি দায়িত্ব পালন করছেন, তো আসলে আমাদের উদ্যোক্তাদের জন্য বা দেশের মানে সার্বিক সমৃদ্ধির জন্য আসলে মানে আপনার এই সংগঠন কতটুকু দায়িত্ব পালন করতে পারছে? আসলে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাবের কাজই হচ্ছে আপনার এখানে তো আমাদের যারা অনলাইন বেস যারা উদ্যোক্তা, যেমন এখানে ফুড পান্ডা থেকে শুরু করে দারাজ থেকে শুরু করে সিঙ্গার, ওয়ালটন সবাই কিন্তু এখানকার মেম্বার। তো আমাদের যারা যারা কাজ করছেন, যারা নিজ উদ্যোগে কোনো কিছু তৈরি করে, যারা স্টার্ট আপ বানাচ্ছেন, তো সবাইকে মিলেই কিন্তু একটা ই কমার্স অ্যাসোসিয়েশন কিন্তু তৈরি হয়েছে, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। যেমন আমাদের 27-এর প্রায় 2800 মেম্বার আমাদের ই ক্যাবের। তো এই মেম্বাররা সবাই কিন্তু অনলাইন বিজনেস করছেন এবং ম্যাক্সিমাম মেম্বাররা খুব ভালো করছেন। তো তাদের এই একটা সংগঠনে থাকলে তাদের যে সুবিধাটা হয়, যেমন আপনি যে বিজনেসটা করছেন আপনি অনলাইনের, অনেক সময় দেখা যাচ্ছে অনেক সুবিধা অসুবিধা হয়, সেটা আমরা জানতে পারি এবং প্রচুর সেমিনার হয়, ট্রেনিং সেশনগুলো হয়। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রচুর ট্রেনিং করানো হয়েছে আমাদের মেম্বারদেরকে, যারা নতুন উদ্যোক্তা হয় তারা তো হঠাৎ করে একটা বিজনেস যখন শুরু করে তারা তো অনেক কিছু জানে না, তো সেটার উপরে আমাদের ই কমার্স থেকে প্রচুর ট্রেনিং সেশন করানো হয়, সেটার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারে। তো অ্যাসোসিয়েশনে থাকলে তার নেটওয়ার্কিংটাও ভালো হয়। এখন আপনার প্রায় 5 লাখের উপরে শুধু ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা, মানে যারা ফেসবুকে বিজনেস করছেন। আর আমাদের এটা হচ্ছে ফেসবুক শুধু না, আপনার অনলাইনে বিজনেস থাকতে হবে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করছেন, আপনার একদম অথেন্টিক বিজনেস হতে হবে, আপনার ট্রেড লাইসেন্স থাকবে, ট্যাক্স রিটার্ন, সেগুলো না থাকলে আপনি আবার মেম্বারও হতে পারবেন না। আপনার ওয়েবসাইট থাকতে হবে, শুধুমাত্র ফেসবুক ভিত্তিক না। তো এত মানুষের মানে এই যে উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন তাদের ভিতর থেকে তো আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনি যদি বিজনেসটা যদি না বোঝেন বা ভালো মতো যদি রান্না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার কাছ থেকে তো উদ্যোক্তারা মানে কাস্টমাররা তো কিনবে না। তো সেজন্য তো আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে, যার যেখানে যেটা গ্যাপ আছে আমরা সেটা আমরা করে দেই। আমরা অ্যাসোসিয়েশন থেকে এই ধরনের হেল্প আমরা দিয়ে থাকি এবং আমরা বিভিন্ন ট্রেনিং সেশন থেকে শুরু করে বিভিন্ন মিট আপের ব্যবস্থা করি। বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রচুর হেল্প হয়, জানেন তো আপনি যে এই ক্যাব অর্গানাইজেশন তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা পরিচালিত হয়। তো সেখান থেকেও আমরা বিভিন্ন ট্রেনিং সেশনের সরকারি মাধ্যমে করে থাকি এবং যারা করছেন তারা মূলত যে গ্যাপগুলো আছে ওগুলো তারা ফিল আপ হচ্ছে আর কি। তো বর্তমানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে কি ধরনের সমস্যা বা সংকট রয়েছে? আসলে মানে আপনি যেই জিনিসটাই শুরু করেন না কেন, যেটা আপনার উদ্যোগ, সমস্যা কিন্তু থাকবেই কম বেশি। তো সমস্যা তো আসলে ধরে রাখলে হবে না। এখন এখানে দেখা যায় যে অনেকেই প্রথমে শুরু করে যে না ঠিক আছে আমি বিজনেসটা পারবো, বাট ওই যে আমি বললাম যে ট্রেনিংগুলো করতে হবে কেন, দেখা যাচ্ছে আমার তো সব ধরনের স্কিল নাও থাকতে পারবে। আমি হয়তো ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার হয়তো বা মার্কেটিংটা ভালো বুঝি না, বা আমি হয়তো বা ভালো হিসাব বুঝি না, বা আইটি নলেজটা আমার একদমই নেই। তো এই জিনিসগুলো একটা উদ্যোক্তা হিসাবে যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, শুধুমাত্র যে আপনি বিজনেসটা করছেন করার জন্য করা তো না, এটাকে কিভাবে আপনি একটা ওয়েবসাইট কিভাবে পরিচালনা করতে হয়, আপনি কিভাবে মানে মার্কেটিং করবেন, আপনি কোন প্রোডাক্টটা কোন সময় সেল করবেন, আপনি কোন ধরনের কাস্টমার বেসড, আপনি এখন অনেকে অফলাইনও থাকে অনলাইনও থাকে, দুইটা মাধ্যমেই কিন্তু সমানভাবে বিজনেস না করলে কিন্তু আবার সেটা ডেভেলপও করা যায় না। তো কেউ অনলাইনে দেখে পছন্দ করে, কেউ আবার অফলাইনে শোরুমে যেও ওটা কিনতে চায়, আবার অনেকে দেখা যাচ্ছে শোরুমে যে দেখে আসলে আবার অনলাইন থেকে অর্ডার দিল, যাতে যাওয়ার তার সময় নেই বা সে একটা আইডিয়া নিল। আবার অনলাইনে আমরা খুব সুন্দরভাবে আবার অনেকে লাইভও করে। তো সব ধরনের মাধ্যমে কিন্তু রয়েছে। এখন আপনাকে তো কষ্ট করতে হবে, আসলে সব থেকে বড় কথা হচ্ছে সমস্যা থাকবেই। যে কোনো বিজনেস আপনি যেই বিজনেসই করেন না কেন, আপনি একটা নর্মাল একটা মুদিখানার দোকানও যদি দেন সেটাতেও কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, সুবিধা অসুবিধা থাকবে। তো সেটা মিলাই আসলে আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে হবে। আর যদি কোনো সমস্যা হয় সে মানে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপরে যে আপনি কতটুকু বুঝেন। হ্যাঁ, এখন হুট করে যদি আপনি বিজনেসে আসার পরে যদি আপনি মনে করেন যে না এটা তো আমি ঠিকমতো করতে পারছি না বা আমার এই সমস্যা হচ্ছে, তখন দেখা যাচ্ছে আরো যারা উদ্যোক্তা আছেন তাদের হেল্প নিল এবং আমরা যে ট্রেনিংগুলো করাচ্ছি সেই ট্রেনিং এর মাধ্যমেও কিন্তু তারা বুঝতে পারে। তো নতুন যারা উদ্যোক্তা হতে চায় বা এখানে ব্যবসা সাথে সম্পৃক্ত হতে চায়, তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন? নতুন উদ্যোক্তা দেখা যাচ্ছে কি অনেকেই হুট করে ফেসবুক পেজ ভিত্তিক উদ্যোক্তা হচ্ছেন। তা ওই ক্ষেত্রে যেটা সমস্যা হয় কি, আরেকজনকে দেখে যখন কেউ কপি করে তখন একটু ঝামেলা হয়। আমাদের ইক্যাবের যারা মেম্বার তারা তো বেসিক্যালি আমাদের ওয়েবসাইট থাকতে হবে, টোটালি একদম অনলাইন ভিত্তিক যে বিজনেসটা সেটাই তার রান থাকতে হবে।
তো এখন নতুন উদ্যোক্তা যখন হয় তখন দেখা যাচ্ছে আরেকজন একটা কপি করে যখন সে একদম না বুঝে কোনো কিছু করতে শুরু করে তখনই ঝামেলাটা হয়। আমার কথা হচ্ছে যে আপনি উদ্যোক্তা হচ্ছেন, আপনি নতুন একটা স্টার্ট আপ, আপনি একজন উদ্যোক্তা। আমি অনেকে বলে যে আমি ক্ষুদ্র উদ্যোক্তা, এটা আমি একদমই পছন্দ করি না শুনতে। কারণ আপনি যখন একটা উদ্যোগ নিয়েছেন সেটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ, আপনি নিজের ব্যবসা পরিচালনা করছেন এবং কিভাবে কি করতে হবে আপনি তো আরো 10টা মানুষকে দেখে এবং আইডিয়া নিয়ে তো নিশ্চয়ই এসেছেন। তো নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা হ্যাঁ শুরু করেন কাজটা। যখন আপনি শুরু করেছেন অবশ্যই আপনি সাহস নিয়েই শুরু করেছেন, কিন্তু যখন আপনি করছেন আপনার অভিজ্ঞতাটা অর্জন করুন। আপনি হুট করে এসে বিজনেস কিন্তু খুব ভালো কিছু করা যায় না, আর গতানুগতিক নিয়মে কিন্তু মানুষ কিন্তু কখনোই আপনার কাছ থেকে কোনো কিছু কিনবে না। তো কাজেই আপনাকে দেখতে হবে, জানতে হবে এবং জিনিসগুলো অথেন্টিক হতে হবে। অনেক সময় দেখা যায় কি আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসে আমাদের ই ক্যাবে, সেটা হচ্ছে আমরা এক ধরনের পণ্য আমরা অনলাইনে অর্ডার দিয়েছি, মানে আগে এটা হতো বেশিরভাগ সময় আমরা এরকম কমপ্লেন পেয়েছি যে সেটা হয়তো বা যখন বাসায় এসে ডেলিভারি দিল তখন দেখা যাচ্ছে যে অন্য একটা পণ্য। তো পরবর্তীতে তারা অনেক ধরনের অভিযোগ করে, ভোক্তা অধিকারেও তো অনেক কমপ্লেন জমা হয়। তো এই সবগুলো অনেকটা কমেছে। তো আমার কথা হচ্ছে আপনি যেটাই করেন না কেন আসলে একটা কাস্টমার তো আসলে একদিনের জন্য আপনার না, সে তো আপনার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিনবে। আর মানুষ কিন্তু এখন খুব ইজি হয়েছে, সময় বাঁচানোর জন্যই কিন্তু অনলাইন থেকে কেনে। দেখেন আমার বাসার বাজার থেকে শুরু করে আমি কিন্তু সবকিছু অনলাইনে করি, কারণ আমার তো সময় নেই। আমি হয়তো বা বাইরে আমার বাজার করার দরকার বাসায়, তখন হয়তো আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, বাসায় এসে দিয়ে গেল। আমার খাবার খেতে ইচ্ছা করতেছে, সবসময় রেস্টুরেন্টে যেতেও ভালো লাগে না, তো বাসায় বসেও অনেক কিছু খেতে মন চায় পরিবার নিয়ে, তো সেটাও কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তো সব জিনিস কিন্তু এখন ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো সেটাকে আপনাদেরকে একসেপ্ট করতে হবে যে আমি কিভাবে নিচ্ছি। আর যদি সুবিধা অসুবিধা হয়, একজন নতুন উদ্যোক্তা যদি ভুল করে থাকে, হ্যাঁ অবশ্যই তাদেরকে বোঝাতে হবে। যেমন প্রচুর আমি নারীদের নিয়ে সেশন করেছি এবং ইউনিভার্সিটিগুলোতেও আমি প্রচুর সেশন করেছি, সেখানেও আমরা তাদেরকে জানিয়েছি যেটা যে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে পড়ালেখার পাশাপাশিও কিন্তু আমরা অনলাইনের কাজগুলো করতে পারি। অনেক সময় দেখা যায় কি আমরা মানে অবসর সময়গুলো যারা স্টুডেন্ট তারা যেটা করি ইউটিউব দেখি, ফেসবুকিং করি। তো এই সময়টা যদি আমাদের নিজেদের আইডিয়াগুলোকে কাজে লাগাইতে পারি, আমরা ইনোভেটিভ কিছু আইডিয়া যদি আমরা কাজে লাগাতে পারি, ডেফিনেটলি আমরা ভালো কিছু করতে পারবো। তো আপনার এই যে দীর্ঘ পথ চলায় বা এই সফলতায় আমরা সম্প্রতি দেখলাম যে আপনি হোটেল সোনারগাঁয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তো এটি আসলে আপনাকে কতটুকু অনুপ্রাণিত করে বা এই সফলতা আপনি কিভাবে এনজয় করেন? ধন্যবাদ ভাইয়া। আসলে অ্যাওয়ার্ড আমি অনেকগুলো অ্যাওয়ার্ডই পেয়েছি। আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন মুভার্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম ইক্যাপ থেকে। তার পরবর্তীতে বাংলাদেশ ম্যাগাজিন পত্রিকা যে বিজনেস আমেরিকাতে সেরা নারী উদ্যোক্তাদের মধ্যে আমার নাম ছিল। তারপরেও আরও অনেকগুলো অ্যাওয়ার্ড সেশন পেয়েছি আমি উদ্যোক্তা হিসাবেই। তো এই যে রিসেন্টলি যেটা পেয়েছি ওটাও সত্যি, প্রতিটা অ্যাওয়ার্ড কিন্তু আমার একটা অনুপ্রেরণা দেয়। তো আমি যখন জিনিসটা যখন একসেপ্ট করি মানে নেই, তখন কিন্তু আমার ভালো লাগাটা কাজ করে, আমার কাজের আগ্রহটা কিন্তু বেড়ে যায়। তো এটা কিন্তু মনে হয় যে না, আমি যে কাজগুলো করছি বা আমি কোনো লাইভের কথা বলছি, কোনো ইন্টারভিউ দিচ্ছি, তখন কিন্তু আমার মনে হয় যে না, আমি এই কাজগুলো করে এসেছি বিধায় কিন্তু আমি এটা বলতে পারছি। তো সেই আমার অনুপ্রেরণার জন্য আরো 10টা মানুষ যেন দেখে যেন সেও অনুপ্রাণিত হয়, এটাই আমার সবসময় মনে হয়। তো আগামীর কি পরিকল্পনা বা কি স্বপ্ন রয়েছে আপনার এই প্রতিষ্ঠান এবং দেশের জন্য? হ্যাঁ, দেশের জন্য তো অবশ্যই মানে দেশের জন্য কাজ করব দেখেই কিন্তু আমি কিন্তু টোটালি আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসিনি। মানে শুরুতেই যেটা বলেছিলাম যে একদম করোনাকালীন সময় থেকে কিন্তু এখানে আসা, কারণ আমি কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ওখান থেকে আমার এখানকার যাত্রাটা আমার জন্য খুব মানে আমার কখনোই আসলে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি নিজেই কিছু করব। তো সেই জায়গাটা যখন আমি তৈরি করেছি, অবশ্যই এটা আমাদের দেশের জন্য, আমাদের নারীদেরকে উৎসাহিত করার জন্য। আমি শুধু আসলে নারী পুরুষ আলাদা করব না, উদ্যোক্তা যেই হচ্ছেন, যেই একটা বিজনেস শুরু করছেন, অবশ্যই তার প্রচেষ্টাই কিন্তু এটা হচ্ছে। তো অবশ্যই সে ভালো কিছু করার জন্যই কিন্তু এই জায়গাটা এসেছে। তো সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই যে কোনো উদ্যোগ শুরু করাটাই হচ্ছে সব থেকে বড় মানে আগ্রহ বা বড় একটা ইচ্ছা। তো এই ইচ্ছাটাকে ধরে রাখেন এবং সৎভাবে সুন্দরভাবে যেন বিজনেসটা করতে পারেন, সেই হিসাবেই কিন্তু আপনার কাজ করা উচিত। অবশ্যই আমাদের সবার সব ধরনের নলেজ নেই, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের নিজস্ব একটা মানে বুদ্ধি থেকেও কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি। যেমন আপনাকে যেমন আমি বললাম যে আমি কেন হচ্ছে আপনার ওই বর্ণমালা শাড়িটা করলাম, তো ওইটা কিন্তু আমার মাথার মধ্যে থেকে একটা আইডিয়া আসলো যে না, আমি এরকম একটা ইনোভেটিভ কোনো কিছু একটা যদি করতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা মানে জামদানির উপর একটা বিশেষ কিছু হবে। আমি আরো কিছু ডিজাইন নিয়েছি, সেগুলো পরপর আসছে। তো এভাবেই আসলে মানে এগিয়ে যেতে হবে।
জি, ধন্যবাদ। লাইফ স্টাইল অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এত সুন্দর প্রোগ্রামে ইনভাইট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি মানে ভালো কিছু হবে, আমাদের উদ্যোক্তারা সবাই এগিয়ে যাবে এবং সবাই আসলে সবাইকে হেল্প করতে হবে, তারপরে আমরা একটা ভালো একটা পরিবেশ পাবো। তো এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন। জি, ধন্যবাদ প্রিয় দর্শক। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।